বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার পরে সুজানার খেয়াল হলো ছাতাটা সে সাথে করে নেয়নি। রিক্সা থেকে নেমে বান্ধবী মেহুলের বাড়ির পথে পা রাখতে না রাখতেই অন্তরিক্ষের ফাটলে অঝরে বর্ষণ নেমেছে ধরণীতে। রাস্তায় থই থই করছে পানি, ফাঁকা রাস্তা, মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে আসছে। তার মধ্যে ব্যাগটা বুকের সাথে চেপে ছুটছে সুজানা। সে ভিজে গেলেও ব্যাগটাকে ভিজতে দেওয়া যাবে না। তরিতে দৌড়ানোর কারণে পায়ে পড়া দুফিতার জুতোটা তখন ছলাৎ ছলাৎ আওয়াজ তুলতে ব্যস্ত। গায়ের সেলোয়ার কামিজ ওড়না প্রায় ভিজে জবজবে হয়ে উঠেছে। ঠিক তখনই বৃষ্টির সুরের সাথে পুরুষালী কণ্ঠের স্বর ভেসে এলো। এক্সকিউজ মি। সুজানা কৌতূহল নিয়ে কপাল আর চোখ মুখ কুচকে পেছনে ফিরতে দেখলো সাদা কালো চেক শার্ট পরিহিত একটা ছেলে ছুটে এসে মাথার উপর ছাতা ধরল। হাঁপাতে হাঁপাতে ইশারা করলো ছাতাটা ধরার জন্য। যা বলা হলো সুজানা তাই করলো। ছাতাটা ধরে আগ্রহ নিয়ে চেয়ে রইল হাঁটুতে হাত রেখে হাঁপাতে থাকা ছেলেটার দিকে। কয়েক সেকেন্ড পার হতেই ছেলেটা নিজেকে স্বাভাবিক করে সুজানার দিকে পূর্ণ দৃষ্টি রাখলো। এতে সুজানার জড়তা সংকোচে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে দূরত্বে দাঁড়াতেই ছাতার থেকে গড়িয়ে পড়া পানিতে তার পিঠ ভেজে যাচ্ছে। ছেলেটা ছাতাটা নিয়ে নিল, গলায় অভিযোগ মিশিয়ে বলল, আপনাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম, আপনি ফিরছিলেন না। বলেই ছেলেটা ছাতাটা সুজানার মাথার উপর রাখলো। সুজানা ব্যাগটা আরো জোরে চেপে ধরে কিছু বলবে, তখনই ছেলেটা জিজ্ঞেস করলো, এই জায়গাটার নাম বলতে পারেন? আমি ভুলে গেছি, ড্রাইভারকে বলতে পারছি না। মেরিন রোড, রসইবাড়ি। এই রাস্তাটা পার হলেই মেইন রাস্তা। আমি কি এখন যেতে পারি? ছেলেটা কেমন চুপসানো চোখে দেখলো, জিরিয়ে শ্বাস ফেলে বলল। ভিজে ভিজে যাবেন? সুজানা ছাতার আশ্রয় থেকে বেরিয়ে বলল। আমি ইতোমধ্যে ভিজে গিয়েছি। সুজানা দৌড়াতে দৌড়াতে কিছু দূর যেতে না যেতেই সেই কণ্ঠস্বরটি আবারও বেজে উঠল। আপনার নামটা? সুজানা। দরজা খুলে সুজানাকে ভেজা জবজবে দেখে ঈগল পাখির গালের মতো হা করে তাকালো মেহুল। বলল, এ কি রে, তোকে ভিজে ভিজে তো আসতে বলিনি, কি আজীব। সুজানা ঘরের ভেতরে প্রবেশ করেই বলল, রিক্সা থেকে নামার পরেই বৃষ্টি শুরু হলো। ছাতা নিয়ে বেরোইনি আমি। কি একটা অবস্থা! কেন এত জরুরি তলব? তাড়াতাড়ি কর। মেহুল তার ব্যাগ কেড়ে নিয়ে বলল, আগে চল চেঞ্জ করবি, তারপরে বাকি কথা। ঘরে নিয়ে গিয়ে সুজানাকে শাড়ি ধরিয়ে দিল মেহুল। সুজানা শাড়ি দেখে কৌতূহলী গলায় বলল, 3 পিস দে। শাড়ি কেন পরবো? আগে পর, তারপরে সবটা বলছি। সুজানা বিরক্তিসূচক শব্দ করে ওয়াশরুমে চলে গেল। শাড়িটা কোনো মতো পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, এই শাড়িটা পরিয়ে দে। আর বল, কি মতলব করছিস? আন্টি আঙ্কেল কোথায়? মেহুল এসে শাড়ি কুচি ধরতে ধরতে বলল, চলে আসবে, কিছু জিনিসপত্র কিনতে মার্কেটে গেছে। তোকে কাল বললাম না, ওই ছেলেটার সাথে কথাবার্তা চলছে। তো আজকে দেখা করার দিন। ছেলেটার সাথে কথাও হয়েছে, দেখা করতে আসবে বলেছে। কিন্তু আমার গলায় ছুরি ধরলেও আমি এখন বিয়ে করতে পারবো না, সেটা তুই জানিস। এই বৃষ্টিতে আজ দেখা করবে? আজ বিকেলে। ও, তো আমাকে কেন ডাকলি? এখানেই তো খেলা। দেখা আমি করব না, দেখা করবি তুই। সুজানা এক ঝটকায় মেহুলকে ঠেলে দিল। এলোমেলো কুচি কোমরে গেথে উচ্চ রবে বলল, আমি? মাথা খারাপ? তুই আমাকে এজন্যই কাল থেকে বাড়িতে টিকতে দিচ্ছিস না। আরে বুঝার চেষ্টা কর জানু, আমিও যাব, কিন্তু আমি তোর বান্ধবী হয়ে, তুই হবি মেহুল, ওকে? মানে আমি চালাকি করে কিছু বলতে পারবো না, সব তুই বলবি। মানে বলবি যে আমার অন্য কোথাও সম্পর্ক আছে, তাই আমি এই বিয়ে করতে পারবো না। সেটা তুই নিজে বলতে পারছিস না? আজই বিকেলে আমার নতুন টিউশনে, প্রথম দিন মিস করা যাবে না। কটায় আর কোথায় নিয়েছিস? 3টায়। সেগুন বাগিচা চিনিস? সেগুন বাগিচার দক্ষিণ পাশে 10 মিনিটের পথ, নবকুঠিরে। ছোট বাচ্চাকে পড়াতে হবে। ও আল্লাহ, সেগুন বাগিচার সামনে তো দেখা করার কথা। আমাদের কাজ শেষ হলে তুই টিউশন নিতে চলে যাবি, ভালো না? আমি লোকটাকে বলবো আর এটার সময় দেখা করতে, কি বলিস? ভালো হবে না? সুজানাকে চুপ থাকতে দেখে মেহুল গাল দুটো টেনে ধরে বলল, আচ্ছা, তুই কি এখন আদর করতে হবে? রাজি হয়ে যা না, প্লিজ প্লিজ, এবারের মতো আর বলবো না। তুই কি সাইফ ভাইয়াকে?
বিশ্বাস কর, আমি পারলে তোকে এভাবে জ্বালাতাম না। আমি জানি তুই তোর ফ্যামিলি নিয়ে খুব টেনশনে থাকিস, কিন্তু কি করবো বল, আমার কিছু করার নেই। তোকে ছবিতে দেখেনি? পরিবারের লোকজন দেখেছে, ছেলে দেখেনি। তোর কি মনে হয় ছেলেটাকে ওর পরিবার তোর ছবি দেখায়নি? কি জানি, ছেলেটা নিজেই তো জানতে চাইলো আমি আপনাকে চিনব কি করে, তার মানে দেখেনি। আর আমি বলেছি আমি নীল শাড়ি পরে যাব, মানে তুই নীল শাড়ি পরে যাবি। তুই আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিস মেহুল। আমার সোনা বান্ধবী, এবারের মতো বাঁচা, আজীবন ঋণী হয়ে থাকবো জানো, না করিস না। সর, ঢং ছাড়। আমার মাথা ঘুরছে টেনশনে। আমি যদি ধরা পড়ে যাই, মানে ফোনে কথা বললি তুই আর আমি গেলাম সামনে, গলার স্বর ভিন্ন দেখাবে না? ধুর, এত কিছু বুঝবে না। আর বেশি কথা বলার কি দরকার? বলবি আমার অন্য কোথাও সম্পর্ক আছে, আমি তোকে বিয়ে করতে পারবো না। আপনাকে বিয়ে করতে পারবো না আর কি। আর হচ্ছে আমার মা বাবাকে না বলে দেবেন, বলবেন আপনিও আমাকে বিয়ে করতে চান না। একটু রিকোয়েস্ট করে বলবি আর কি, কথা বলে যা মনে হয় ভদ্রলোকই, মানে সাদাসিধা, বুঝেছিস? বিলেত পাশ করা ছেলে সাধাসিধা? তাই তো মনে হলো। দেখ তুই এত চাপ নিস না। সুজানা চিন্তায় পড়ে গেল। ঘণ্টাখানেক পর রাহেলা বেগম আর মুফতি সাহেব বাড়িতে এসে মেহুলকে দেখে খুশি হলেন। রাহেলা বেগম রান্নাঘর থেকে চিক্কর পেরে বললেন, সুজু, এখন আর বেরোস না, খেয়ে দিয়ে যাবে দুপুরে। ও যাবে না মা। ডুপ্লেক্স বাড়িটির বারান্দায় দাঁড়িয়ে ঝড়ের প্রকোপে শান্ত স্নিগ্ধ কোমল প্রকৃতির বুকে মাঝে মাঝে কেঁপে উঠে ঝড়ে পড়ে জল ফোটার ব্যাপারটা অনুভব করছিল অভিক। কান্না শেষে মানুষ যখন ফুপিয়ে ফুপিয়ে ওঠে ক্রমাগত, বর্ষণ শেষও প্রকৃতি তেমন কেঁপে কেঁপে ওঠে। ব্যাপারটা ভীষণ সুন্দর এবং উপলব্ধির। সবার চোখে এই ছোট ছোট বিষয়গুলো ধরা দেয় না। দুটো পাখি হঠাৎ বাউকল গাছের ডালে এসে বসলো। পালকের ভেতর ঠোঁট ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ডানা ঝাড়ছে। পালকগুলো ইতিমধ্যে খাড়া হয়ে দাঁড়িয়েছে। তা দেখে একটুখানি হাসলো সে। পেছন থেকে সালমা বেগমের হাঁকে ডাকে ঘাড় ঘোরালো। হ্যাঁ রে অভি, তোর কোনো কিছুতে তাড়া নেই কেন? মেয়েটা তোর জন্য দাঁড়িয়ে থাকবে না? পুরুষ মানুষদের সবসময় সব কিছুতে তাড়া থাকতে হয়। বেরোচ্ছি। সালমা বেগম ছেলের কপাল টেনে এনে চুমু খেলেন, বললেন, ফিয়ামানিল্লাহ, মেয়েটা তোর পছন্দ হবে দেখিস, আমার কথা মিলিয়ে নিস। বাতাসে হিমশীতল আবেশ আর ভেজা সোদা মাটির গন্ধ মিশেল। সারি সারি সেগুন গাছ, আরো নানা জাতের গাছের শীষে বিশাল একটি দিঘি। লোকমুখে সেটাকে লাল দিঘি বলে। অত বড় দিঘিটাতে দক্ষ হাতে বানানো কয়েকটা ছোট নৌকা চলে। সুজানা মায়ের মুখের শুনেছে এই দিঘিতে নাকি মাঝরাত্রে একটা সোনার নৌকা চলে রূপার বৈঠার সাহায্যে। কারো সারা শব্দ পেলে আবার টুপ করে ডুব দেয় সেই নৌকা। অমাবস্যার রাতে বেশিরভাগ সেটি দেখা যায়। কি ভয়ানক! ভাবতে ভাবতে দিঘির কিছুটা দূরে ফাঁকা জায়গায় বড় গাছটির তলায় গিয়ে দাঁড়ালো সে। বসার কয়েকটা জায়গা আছে সেখানে, যেখানে ইতোমধ্যে পানি আর ভেজা পাতা পড়ে লেপটে আছে। বসা যাবে না, আশেপাশে মানুষের আনাগোনা বেশ বেরিয়ে চলেছে। মেহুলের ফোনটা তার হাতে। লোকটা যদি না চিনে ফোন করে থাকে, সুজানার গলার স্বরের সাথে মেহুলের গলা না মিললে যদি সন্দেহ করে, মেহুলটাও বাকিদের ডাকতে গিয়ে কোথায় চলে গেল তা জানে না সুজানা। হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসছে সুজানার। হিমশীতল বাতাসে গায়ে লাগতে অসম্ভব ঠান্ডা লাগছে তার। নাকে ঠান্ডা বাতাস ফুরফুর করে ঢুকে পড়ছে। অপেক্ষার অবসান ঘটল তখন, যখন পেছন থেকে কেউ একজন গলা খাকারি দিল। গলার কাছে এক হাত নিয়ে গিয়ে দম নিল সুজানা। আপনি মেহুল? আমি অভিক ফারদিন। কেমন চেনা চেনা ঠেকলো সুজানার কাছে। মেয়েটাকে সামনে না ফিরতে দেখে অভিক ভ্রু কুচকে চেয়ে রইল। কিছু দূরে বড় বট গাছের আড়ালে দাঁড়িয়ে সুজানার সব বন্ধুরা ইশারা করলো সামনে ফিরতে। অভিক কিছু বলার আগে সুজানা ঘাড় ঘোরালো। সাথে সাথে অত্যাধিক বিস্ময়ে দুঠোঁটের মধ্যখানে নিজের অজান্তেই দূরত্ব এলো। অভিকের চোখে তখন দুর্দান্ত কৌতূহল। চমৎকার হেসে বলল, আপনি সুজানা, মেহুল নন। ভয়ে গলা শুকিয়ে এলো সুজানার। স্তব্ধ তটস্থ ভয়াতুর চোখে অভিকের দিকে এক পলক তাকিয়ে
আবারও চোখ নিচে নামিয়ে রাখলো সুজানা। অতিরিক্ত ভয়ভীতির কারণে ইতোমধ্যে ঘাম দিয়েছে কপালে। অভিকের সূক্ষ্ম দৃষ্টি তখন সুজানার দিকে, উত্তরের অপেক্ষায়। নিজেকে প্রস্তুত করে সুজানা স্বাভাবিক গলায় বলার চেষ্টা করে বলল, মেহুল? কে মেহুল? আমি তো ওই নামে কাউকে চিনি না। অভিকের তীর্যক অবলোকন তখনও তার দিকে, যেন কিছু একটা ভালো করে ঠাহর করতে পারছে সে। না, এই জায়গায় মেহুল নামের কারো থাকার কথা ছিল, নীল শাড়ি পরে, ঠিক এরকম যেমনটা আপনি পরে আছেন। সুজানা ঘাড় ঘুরিয়ে বলল, আমি এখানে অন্য কাজে এসেছি। আপনার মেহুল বোধহয় অন্য কেউ। আমি আসি, হ্যাঁ? বলেই শাড়ির আঁচল টেনে কপাল ছুঁয়ে ঘাম মুছল সে। বুকের ভেতরটা ধুকপুক করছে। কেন জানি মনে হচ্ছে ভীষণ সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। এখনই ডাকবে, থামতে বলবে, সে বাজেভাবে ধরা পড়বে। কিয়ৎক্ষণ পার হতে হাতের পার্সের ভেতর বেজে উঠল ফোন। মেহুলের ফোন ভেবে ফোনটা তুলতেই সুজানা দেখল অভিক ফারদিন নামে সেভ করা। সাথে সাথে ঘাড় ঘোরালো সে। লোকটার ঠোঁটের কোণায় তখনও ক্রূর হাসি, হাতে ধরা ফোন। ইশারায় সুজানাকে ফোনটা তুলতে বলল অভিক। সুজানা ফোনটা রিসিভ করে কানে লাগালো। এই লোকটার নাম কি তবে অভিক ফারদিন? হ্যাঁ, উনি সেটাই তো বললেন কিছু আগে। এত চালাক লোক। আর মেহুল কিনা বলল এই লোক সাধাসিধা। তরতরি ঘাম দিল তার সারা মুখে। এমন পরিস্থিতিতে সে কভু পড়েনি। অভিকের অন্তর্দৃষ্টি থেকে রক্ষা পেতে সে পিছু করে দাঁড়ালো। ফোন ধরা হাতটা কাঁপছে। ঠিক তখনই ফোনের ভেতর থেকে বাতাসের হিসির শব্দের সাথে ভেসে এলো, আপনি ধরা পড়ে গেছেন সুজানা। আমি বুঝে গিয়েছি আপনি আমার জন্য এখানে এসেছেন। এখন বলুন, আমি আপনার কাছে যাব নাকি আপনি নিজেই এখানে আসবেন? সুজানা ধরা পড়া অপরাধীর মতো অসহায় হয়ে ফিরে তাকালো। তার বুকের মধ্যে এখনো ঢিপ ঢিপ করছে। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত সে তা বুঝে উঠতে পারছে না। কি করবে এখন সে? অভিক নিজে এগিয়ে এলো। সুজানা অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল। ভেতরকার উদ্বেগ তখন হু হু করে বেরিয়ে চলেছে। এত লুকোচুরি কেন সুজানা? আমাকে সত্যিটা বলতে পারেন? সুজানার মুখ খোলার আগে অভিক তর্জনী দেখালো তার মাথার সিথির দিকে। সুজানা সে ইশারায় মাথায় হাত দিয়ে কিছু একটা টেপে ভয়ে হাত নামিয়ে নিল। চোখে মুখে ত্রাস। কি ওটা? অভিক হাত বাড়িয়ে কোনো স্পর্শ ছাড়াই বস্তুটি নিয়ে সুজানার সামনে ধরল। ইশারায় আকাশমণি গাছটা দেখিয়ে বুঝালো এটা আকাশমণি গাছের ফুল। সুজানাও স্বস্তি পেল। দম ফেলে কিছু বলার আগে অভিক বলল, মেহুলের ফোন আপনার কাছে? তার মানে আপনাকে মেহুল পাঠিয়েছে? আপনি বুঝলেন কি করে আমি মেহুল নই? অভিক ফোনের স্ক্রিনে সুজানার দিকে ফিরিয়ে বলল। দেখুন তো এটা মেহুল কিনা। মেহুলের মুখের একটা পাশ দেখা যাচ্ছে, যেটা সে হোয়াটসঅ্যাপে দিয়েছিল। এই লোক তো ধুরন্ধর চালাক। আপনি আমাকে সত্যিটা বলবেন সুজানা? সুজানা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সত্যিটা সে বলে দ্রুত প্রস্থান করবে এখান থেকে। তার মান সম্মান সব ধুলে মিশে গেল আজ অজানা অপরিচিত একটা ছেলের সামনে। ধীরস্থির গলায় বলা শুরু করলো, মেহুলের অন্য এক জায়গায় সম্পর্ক আছে। ওই বিয়েতে রাজি না। সে আজ আসতে পারছে না, তাই আমাকে পাঠিয়েছে। আশা করি বুঝেছেন আমি কি বলতে চাইছি। বুঝেছি। তাহলে বলবেন যে মেহুলকে আপনার অপছন্দ, আপনি এ সম্বন্ধে রাজি না। মেহুলের সাথে অন্য কারো যে সম্বন্ধ, এটা বলবেন না প্লিজ। পুরোটা এক নিঃশ্বাসে বলে হাঁপিয়ে উঠল সুজানা। তারা দেখিয়ে বলল, আশা করি বুঝতে পেরেছেন। বুঝেছি। তাহলে আসি। পা বাড়াতে অভিক তার সামনে গিয়ে দাঁড়ালো। সুজানা, সত্য বলার জন্য থ্যাঙ্কস। মেহুলের ব্যাপারটা এখানেই শেষ। আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই বলবো। বাট আপনার ব্যাপারটা এখানেই কিন্তু শুরু। আবারও দেখা হবে সুজানা। বাই। সুজানাকে যেতে হলো না, বরঞ্চ অভিক নিজেই কথাটা বলে হেসে পিছু হাঁটতে হাঁটতে প্রস্থান নিল। সুজানা বোকার মতো দাঁড়িয়ে রইল। কান ধরে কয়েকবার উঠবোস করলো মেহুল। শান্তা গুনতে গুনতে বলল, দোস্ত 10 হয় নাই, যেন দেখ ও চোরামি করে। সুজানা তখন মলিন মুখে বেঞ্চির উপর বসে রয়েছে। কাগজ ছিঁড়ে বেঞ্চি মুছতে মুছতে শান্তা আবারও চিল্লিয়ে উঠল, 5 হয়েছে মাত্র, আরো 5।
ওই মরছস নাকি জানু? তোরা চুপ করবি? মেহুল, আমার সামনে থেকে সর, ভালো লাগছে না আমার। মেহুল অপরাধীর ন্যায় অনুতপ্ত হয়ে সুজানার কাছে এসে হাঁটু মুড়ে বসলো, বলল, সরি রে, তোর যে আগে থেকে পরিচিত ছিল আমি কি জানতাম নাকি? হোয়াটসঅ্যাপে যে ছবি দিয়ে রেখেছিস খেয়াল ছিল না? হোয়াটসঅ্যাপ? কিন্তু ওনার সাথে তো আমার হোয়াটসঅ্যাপে কথা হয়নি। কথা হয়নি তো কি হয়েছে? লোকটা কিরকম চালাক তুই নিজেই জানিস না। কাউকে বোকা ভাবার আগে 10 বার ভেবে নিবি। কয়টা বাজে দেখ, টিউশনিতে যেতে হবে, মাথাটা খারাপ হয়ে গেল। এই তোরে পোলাটা চেনে কেমনে? নাকি তলে তলে কিছু চলে? চুপ থাক, ফালতু কথা বলিস না। কয়টা বাজে দেখতে বলছি। 3:14 হয়ে গেছে ইতিমধ্যে। আর আমাকে এখন বলছিস? তোরা না আমাকে বুঝতেই চাস না। আজকে প্রথম দিন, দেরি হলে কি হবে বুঝতে পারছিস? আজকের পুরো দিনটাই খারাপ যাচ্ছে। মেহুল তার পাশে বসে গিয়ে শান্তাকে বলল। তুই আর একটু যা না। শান্তা সরে বসলো। মেহুল আরাম করে বসে সুজানাকে জড়িয়ে ধরলো। আমি সরি রে দোস্ত, আর কখনো এমন হবে না। এখন এই মানুষটা বাড়িতে গিয়ে তুই যেমনটা বলেছিস তেমনটা বললেই হলো। আমার উপরে রেগে থাকিস না প্লিজ। সুজানা দাঁড়িয়ে পড়লো, পার্স নিয়ে বলল, রাগ করিনি, বাড়ি যা। আমি টিউশনি শেষে বাড়ি ফিরবো। শান্তা কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়ে বলল, তুই এত দূরে টিউশনি নিলি কেন? টাকা বেশি তাই। তাই বলে? এর চাইতে ভালো পেলে ছেড়ে দিব। তাহলে তো ভালো, সাবধানে যাস। সুজানা কিছু দূর যেতেই মেহুল ডাকলো। জানো, সুজানা ঘাড় ঘোরাতে মেহুল দু হাতে কান ধরলো। সরি রে দোস্ত। সুজানা চলে যেতে শুরু করলো আবার। হাসিটুকু দেখালো না তাদের। রিক্সা থেকে নেমে বাড়িটির গেটের দিকে তাকালো সুজানা। নবকুঠির লেখা আছে। ভাড়া মিটিয়ে গেট ঠেলে ভেতরে ঢুকতেই দুজন, একজন মহিলা আর একজন লুঙ্গি পরা লোকের সাথে দেখা মিলল। মহিলাটি এগিয়ে এলো, জানতে চাইলো, কে গো তুমি? আমি সুজানা। কোন জানা সেটা তো জানতে চাইনি বাপু। কেন আইলা এই বাড়ির? লোকটা এগিয়ে এলো, গলার এক পাশে গামছা ঝুলিয়ে বলল, শর্ত, অপরিচিত মানুষের সাথে সুন্দর করে কথা বলতে পারোস না? তুমি কারে চাও মা? আমি অনা আর আবিদকে পড়াতে এসছি কাকা। ওনারা আছেন? হ হ, আছে। ও আচ্ছা, বড় সাহেবের কথা বলছিলেন। আসো আসো, আমরা তোমার পথ চাইয়া বইসে আছি। আসো, এই জুমিলার মা, হোনারে ভিতরে নিয়ে যা। মহিলা মাথা দোলালো। বাড়ির ভেতরে পা রাখতে না রাখতেই ড্রয়িং রুমের সোফায় পশ্চিমমুখী হয়ে বসে থাকা দু একটা পুরুষের মাথা দেখা গেল। সুজানাকে জমিলার মা নিয়ে গেল অন্যদিকে। তারপর ডাকাডাকি করতেই সেই বাড়ির বড় বউ আনিকা এগিয়ে এলো। সুজানা, আপনি এসেছেন? আমি আরও আপনাকে ফোন দিতে যাচ্ছিলাম। আনিকাকে দেখে সুজানার চিনতে ভুল হলো না। ইনি অনা আর আবিদের মা। হ্যাঁ, আমার একটু দেরি হলো। সমস্যা নেই, ওরা মাত্রই ঘুম থেকে উঠল। রান্নাঘর থেকে কোনো একটা মহিলার চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। আনিকা ম্লান হেসে বলল, উনি আমার চাচি শাশুড়ি মর্জিনা খালাম্মার সাথে চেঁচামেচি করছেন, অন্য কিছু না। সুজানা মাথা নাড়ল। ওই ওখানে আবির বাবা আর দাদারা বসে আছে, ওদের সাথে পরে পরিচয় করিয়ে দেব। চলুন আপনাকে ওদের রিডিং রুমে নিয়ে যাই। সুজানা মাথা দুলালো। তারা দোতলায় যাওয়ার মধ্যপথে পেছন থেকে একটা ছোট্ট বাচ্চার ডাকে থেমে গেল। টিচার, আসসালামু আলাইকুম। ও আবিদ। সুজানা হেসে সালামের উত্তর দিল, বলল, কেমন আছেন আপনি? খুব ভালো টিচার। আমার বোন কোথায়? পাপার ভালো মেয়ে ওখানে টিচারের জন্য বসে আছে। আনিকা ঠোঁট টিপে হাসলো। অনাকে পাপার ভালো মেয়ে বলে। সুজানা হেসে বলল, কেন, আবিদ কি ভালো না? পাপা ওনাকে বেশি ভালো মেয়ে বলে। বলতে বলতে চেহারাটা তার মলিন হয়ে এলো। সুজানা গাল টেনে দিয়ে বলল, আচ্ছা, আবিদকেও ভালো ছেলে বলবে। আমরা অনার কাছে যাই। আবিদ, টিচারকে রুমে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে আম্মু। টিচার কাম উইথ আবি। সুজানা মিষ্টি হেসে মাথা দোলালো। কি শেয়ানা ছেলে রে বাবা, পড়ায় শেয়ানা হবে কিনা কে জানে। সুজানার আঙ্গুলটা ধরে টেনে নিয়ে যেতে যেতে এক সময় আবিদ থেমে গেল।
প্যান্টের মধ্যিখানে চেপে ধরে বলল, ওফ, আবির সুসু পেয়েছে টিচার, আম্মুর কাছে যাব। আচ্ছা, আমাকে আগে অনার কাছে নিয়ে যাও। আবিদ ইশারায় লিভার কাঠের দরজা দেখিয়ে দিল, বলল, ওখানে বাবার ভালো মেয়ে আছে। টাটা টিচার, আবি এক্ষুনি আসবে। বলেই এক দৌড় দিল সে। সুজানা হাঁপ ছেড়ে এগিয়ে গেল। 2-3 বার দরজার সিলভার নব ঘোরালেও দরজা খুলল না। আরেকবার ঘোরাতেই দরজা খুলল নাকি ওপাশ থেকে দরজা খুলে দিল সেটা বোঝা গেল না। তবে দরজা ধরে দাঁড়িয়ে থাকা মানুষের অবয়বটি দেখে 2-3 বার চোখ পিটপিট করলো সুজানা। শুকনো ঢোক গিলে দুপা পিছু সংকোচে জড়সড় হয়ে দাঁড়ালো। আজকে দিনটা সত্যি তার খারাপ। নইলে শুধু এই লোকের সামনে পড়ছে কেন সে বারবার? কেমন নির্বাক অসহায় অবলার মতো ভীত হয়ে দাঁড়িয়ে থাকলো সুজানা। অভিক বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো, হেসে বলল, আজকের দিনটা ভালোই যাচ্ছে। সুজানা আমতা আমতা করে কিছু বলার আগে অভিকের পেছন থেকে একটা ছোট পুতুলের মতো বাচ্চা মেয়ে উকি দিল। সুজানা আগাগোড়া দেখে বলল, আসসালামু আলাইকুম টিচার। সুজানা নির্বাক তাকিয়ে থাকলো। মেয়েটা দুগালে হাত রাখলো। ওয়াও, টিচারকে আমার খুব পছন্দ হয়েছে। অফি, অফি, তোমার কি টিচারকে পছন্দ হয়েছে? অভিকের ইশারায় থেমে গেল অনা। ঠোঁটের উপর আঙ্গুল রেখে থেমে গেল। সুজানা বড় বড় চোখে তাকালো। ওরে বাপরে, এগুলো কি? কাদের পড়াতে এসেছে সে? কি পাকা পাকা কথা বলে তারা। অভিক দরজার সামনে থেকে সরে পড়ল। সুজানাকে ভেতরে ঢোকার জন্য বলতে সুজানা পা রাখলো। অভিক তারপরই বেরিয়ে পড়ল। অনাকে বলল, ভালো করে পড়ুন আম্মি, ঠিক আছে? টাটা। ওকে মাই সান, তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবে, কেমন? অভিক মাথা নাড়ালো। ঠিক আছে মাদার। মিস সুজানা, ওদের ভালো করে পড়াবেন। পড়া ভালো হলে আরও একজন আপনার কাছে পড়তে আগ্রহী। সুজানা ভেতরে ভেতরে বিড়বিড় করলো, কাল থেকে আসবোই না আমি। অনাভ্রু কুচকে একবার অভিক আরেকবার সুজানার দিকে তাকালো। আঙ্গুল দিয়ে অভিককে নিচু হতে বলল। অভিক মাথা নিচু করে কান রাখলো অনার মুখের সামনে। অনা কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, অফি, অফি, তুমি টিচারের কাছে পড়তে চাও? অভিকও ফিসফিস করে বলল। যদি তোমার টিচার রাজি হয়। অনা মুখে হাত দিয়ে খিক খিক করে হাসলো। সুজানা আর চোখে চাচা ভাইজির ফিসফিসানি চেয়ে রইল। কাল থেকে সে আসবে না, মানে আসবে না। 4টার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গিয়েছে। অনা আর আবিদ তখন আলফাবের স্কেচবুকে ঘষাঘষি করছে পেন্সিল দিয়ে। দুজনেই এতক্ষণ বক বক করে মাথা খেয়েছে তার। মাথাটা ঝিমঝিম করছে সে তখন থেকে। আজ বাড়িতে গিয়ে সোজা বিছানায় শুয়ে পড়বে সে। বৃষ্টিতে ভেজায় গায়ে তাপমাত্রার লক্ষণ বোঝা যাচ্ছে। উফ, একদিনে এত চাপ নেওয়া যায় তার? আনিকা তখনই নাস্তার ট্রে হাতে নিয়ে রুমে ঢুকে এলো। টেবিলের উপর ট্রে রাখলো 3-4 প্রকার নাস্তার আইটেম আর চায়ের পেয়ালা। সুজানা বলল, এসব কেন করতে গেলেন? আমার চলে যাওয়ার সময় হয়ে এসছে। এত তাড়া কিসের? সন্ধ্যা হলেও সমস্যা নেই, আপনাকে গাড়িতে তুলে দিলেই হয়ে যাবে। নিন, মিষ্টি খেয়ে নিন। অনাকাল রাতেই তার বাবাকে টিচারের জন্য বালুশাহী মিষ্টি আনার কথা বলেছে। টিচারকে নাকি প্রথম দিন মিষ্টি খাওয়াতে হয়। সুজানা অনার দিকে তাকাতেই অনা মাথা তুলে চোখ পিটপিট করে চাইলো। সুজানার সাথে মিষ্টি করে হাসলো। আর আবিদ বলল টিচারের জন্য ছানার পায়েস না খেলে ওরা টিচারের উপর খুব রেগে যাবে। চায়ে চিনি কম না বেশি? মাঝামাঝি হলেই চলে। আচ্ছা, আমি সেভাবেই দিয়েছি, খেয়ে নিন। আবিদ পেন্সিল রেখে চেয়ারের উপর দাঁড়িয়ে পড়ল। আনিকা বলল, এই এই, কি হচ্ছে আবি? টিচারকে মিষ্টি খাওয়াবো না? টিচার খেতে জানি, তুমি বসো। আমি যাই সুজানা, ওদের বেশি লাই দিবেন না কিন্তু, একদম মাথা চিবিয়ে খাবে। পর পর 4জন টিচার পালিয়েছে ওদের বাদরামির জন্য। বকুনি দেন। এই, মন দিয়ে পড়ো তোমরা। আনিকা চলে যেতেই সুজানা আবিদের দিকে মিষ্টির প্লেট ঠেলে দিল, বলল, মিষ্টি খাওয়াবেন না? আবিদ প্রচন্ড খুশি হলো। খপ করে হাতে দিয়ে বালুশাই গালের ভেতরে পুরোটা দিয়ে আরেকটা খপ করে তুলে নিয়ে সুজানার দিকে বাড়িয়ে দিল। সুজানা বড় বড় চোখ করে কিছু বলার আগেই টেবিলের উপরে উঠে সুজানার গালের ভেতর পুরোটা মিষ্টি পুড়ে দিল। তারপর নিজের গালের ভেতরে থেকে মিষ্টিটা বের করে একটু একটু করে খেতে লাগলো। অনা রেগে মেগে বলল, আবি পাসা।
আবির চোখ গরম করে চাইলো, খেতে খেতে বলল, বালু, মজা নাই। এই কোনো ঝগড়া না। দুজনই এবার শান্ত হলো। সুজানা তাদের হোমওয়ার্ক দিয়ে উঠে পড়লো। আজ পড়ায়নি কিছু। কথা বলতে বলতে সময় কেটে গেছে। সুজানার সাথে সাথেই দুজন নিচে গেল। সেখানে সবাই মিলে বেশ গল্প গুজব করে চলেছে। গল্পের বিষয়বস্তু হলো মেহুল নামের কাউকে নিয়ে। মেয়ে তো পেটে ধরিনি, তাই বলতে পারি না। আজকালকার মেয়েদের রং ঢং, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে ওই মেয়ের মধ্যে, নইলে অফি কি এমনি মানা করে দিয়েছে? যা হয়েছে ভালোই হয়েছে। সুজানাকে দেখে সালমা বেগম চুপ করলেন বটে, তবে ভ্রুকুচকে চেয়ে রইলেন। আনিকা বলল, সুজানা, আসুন সবার সাথেই পরিচয় করিয়ে দিই। আজ থাক না। আরে থাকবে কেন, আসুন আসুন। সুজানা ম্লান মুখে হাসলো। আজাদ সাহেব আর আজিম সাহেব দুই ভাই তাদের দু ছেলের সাথে বসেই গল্পগুজব করছিলেন। সুজানাকে দেখে তাদের খোশ গল্পে নীরবতা নেমে এলো। আনিকা বলল, ওনারা ওদের বড় আর ছোট দাদা ভাই, আর উনি ওদের বাবা আর উনি চাচ্চু। ওনারা দুজন আমার শাশুড়ি, ওদের দাদু আর ছোট দাদু। সুজানা সালাম দিতেই আজাদ সাহেব সালামের উত্তর দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবার নাম কি? কি করে? আমার বাবার মরহুম সিরাজুল ইসলাম। তিনি গ্রামের পাঠশালায় পড়াতেন। করিমগঞ্জে সিরাজ মাস্টার নামেই পরিচিত ছিলেন, এখনো আছেন। আজ আসি তাহলে। পিনপতন নীরবতা শেষে মাথা দুলালেন আজাদ সাহেব। বৌমা, নাস্তা পানি দিয়েছো মাস্টারকে? হ্যাঁ বাবা, অল্পই খেয়েছে। চেনা জানা হয়নি তাই হয়তো। আব্দুলকে বলো যাতে রিকশায় তুলে দেয়। একা ছেড়ো না, সন্ধ্যা নেমে গেছে। জি বাবা। সুজানা আনিকার সাথে টুকটাক কথা বলতে বলতে বেরিয়ে যাওয়ার সময় শুনল কিছু কথোপকথন। আজওয়াদ মুফতি সাহেব হাই স্কুলের প্রধান শিক্ষক অভি। ওনারা এলাকায় বেশ নাম আছে ওনাদের। ওনার মেয়ের নামে যথেষ্ট পজিটিভ ফিডব্যাক এসেছে। মেহুলকে তোমার অপছন্দ হওয়ার কারণটা কি? তোমার কি এর চাইতে স্মার্ট মেয়ে পছন্দ? আবিদ ততক্ষণে তার কোলের ওপর উঠে বসেছে। সে আবিদের সাথে দুষ্টুমিতে মত্ত। উত্তর না দেয় সালমা বেগম হাই হাই করে উঠে বললেন, খোদা খোদা, পিলেতে গিয়ে শৈতানে ধরেছে আমার সাদা সিধা ছেলেটাকে। ছোট্ট ছোট্ট জামা কাপড় পরা মেয়েগুলোর দিকে নজর গিয়েছে মনে হয়। আমি মরে গেলেও ওরকম মেয়ে ঘরে তুলব না অফি, মনে রাখিস তুই। হ্যাঁ, বলে রাখলাম। কেউ উনার কথা বিশেষ আমলে নিল মনে হলো না সুজানার, তবে কথাগুলোই ভীষণ হাসি পেল তার। রিক্সা কিছু দূর যেতে না যেতে সুজানা রিক্সার পেছন থেকে ডাক শুনল, আপা, এই আপা। সুজানা গলা বাড়িয়ে পেছনে তাকাতেই দেখলো সাইম সাইকেল দ্রুত চালাচ্ছে। সুজানা রিক্সা থামাতে বলল, ভাড়া মিটিয়ে বলল, চলে যান মামা, আমি আমার ভাইয়ের সাথে যাব। সাইম সাইকেল থামিয়ে ঘাড় ঘোরালো। বাড়িটা না চিনে আমি তার পরের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। পাগল, নবকুঠির বলেছিলাম না? ওইটাই তো মনে নেই। আম্মা ফোন দিয়ে চিল্লাপাল্লা করছে। সুজানা সাইকেলের পিছনে বসে বলল, আজ দেরি হলো, আর কখনো হবে না, চল। ভাই বোন বাসার কাছাকাছি আসতেই দেখলো একটা যুবক এদিক ওদিক পাইচারি করতে করতে কথা বলছে। সাইম সাইকেল নিয়ে চলে গেল। সুজানাকে দেখে যুবকও তাকালো। সুজানা বলল, সাইফাই কথা আছে। যুবক হাত দেখে অপেক্ষা করতে বলল। কথা বলা শেষ করে ভ্রু কুচকে এগিয়ে এলো। সব ঠিকঠাক। কি টিউশনির খোঁজ দিলে? বাবারে বাবা, কি পাকনা পাকনা কথা বলে দুটো। আমাকে বলে কিনা টিচার টিচার তোমাকে খুব সুন্দর হয়েছে, তোমার নামটা খুব কিউট। তুই সামাল দিতে পারবি? পারবো না, আমার জন্য অনেক টাফ ওই বিচ্ছুগুলোকে পড়ানো। আচ্ছা, আপাতত পড়া, আরও বেটার পেলে তোকে বলবো। এখন কোথা থেকে টিউশনি দেবো তোকে? আচ্ছা। তোকে ক্লান্ত দেখাচ্ছে, ঘরে যা। সুজানা পা বাড়াতে গিয়ে আবার থেমে গেল। বলল, ওই বাড়ির ছোট ছেলের সাথে মেহুলের বিয়ের কথাবার্তা চলছে। সাইব মাথা নাড়ালো ধীরে ধীরে। বলল, আচ্ছা। সুজানা যেতে যেতে ভাবল, মা কোনো প্রতিক্রিয়া নেই। মেহুলের ফোপানির শব্দে সুজানা নিজেই ভরকে গেল। চুপ করে থাকার কিয়ৎক্ষণ পর বলল, শান্ত হ। হব না। আমি আজকে যেখানে পড়াতে গেলাম ওটাই ওনার বাড়ি। দেখ, তোর জন্য খুব ভালো হবে। খুবই সুন্দর পরিবার, মানুষগুলোকে সাদামাটাই মনে হলো। বিয়ে যে এক্ষুনি করতে হবে সেটা তো তোকে বলছে না। তুই যা শিখিয়ে দিয়েছিস উনি কি তা বলেনি?
বলেছে। ওনার কথা হয়তো কেউ বিশ্বাস করছে না, ভাবছে নিজের মর্জি মতো বলছে। সবাই তোর নামে ভালোই বলেছে, অপছন্দ হওয়ার কিছু নেই। না না, আমি পারবো না। মার বাবা বলল ওই বাড়ি থেকে ওনারা আসবেন। আচ্ছা শান্ত হ। সুজু, এগুলারে তোর বড় আন্টিকে দিয়ে আয় তো, সাইফ খেতে পছন্দ করে। সুজানা উপর হয়ে শোয়া ছিল, ঘাড় ঘুরিয়ে বলল, কি আম্মা? ঝাল পিঠা বানিয়েছিলাম, তোর বড় আন্টি সকালেই নাস্তা পাঠালো। এই বাসায় উঠেছি পর্যন্ত মানুষটা কম তো আর সাহায্য করলো না। আমি তেমন কিছুই দিতে পারি না, ধর এগুলো দিয়ে আয়। সাইফকে দেখলাম বাড়িতে আছে, চলে গেলে খেতে পারবে না, যা তো। সুজানা দাঁড়িয়ে পড়ল, বলল, আচ্ছা যাচ্ছি। সাজিদা বেগম চলে গেলেন। ওপাশ থেকে মেহুল বলল, ও ঘরে আছে? সাইফ ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ। মানে আমি যেটা ভাবছি সেটাই কি? জানি না, ওকে ফোনটা দিবি? এমনটা হয় নাকি? উনি আমার অনেক সিনিয়র, আমি ভয় পাই। আমি পাই না, ফোন দিবি মানে দিবি। সুজানা নাস্তার প্লেটটা নিয়ে দোতলায় নামলো। কলিং বেল বাজাতে সাইব দরজা খুলে দিল। কি এনেছিস? ধরো ফোনটা, ধরে তো, প্লেটটা গরম। সাইব ফোনটা ধরলো। সুজানা প্লেটটা নিয়ে ভেতরে চলে গেল। সুজানার পেছন পেছন রোজা ছুটে বলল, ওমা সুজান আপু, তুমি কি এনেছ? নাস্তা এনেছি, খাবি আয়। সাইব ফোনটা টেবিলে রাখবে এমন সময় ফোন থেকে পরিচিত ফোপানির শব্দ ভেসে আসতে স্ক্রিন লাইট করলো সে। মেহুল নামটা দেখতে বুকটা কেমন ছ্যাদ করে উঠল। মেহুল ও পাশ থেকে বলল, তোমার ফোনে আজও চার্জ নেই? চার্জে দিয়েছি। মেহুল নাক টানছে এখনো। কেন কাঁদছো? কোনো সমস্যা? আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলবো। আম্মা জানে তো মহু? মিথ্যে বলছো। সত্যি বলছি। তুমি আজকাল আমাকে একটু বেশি মিথ্যে কথা বলো। বলেই আবার ফুপিয়ে উঠল সে। সাইফ ধীর গলায় বলল, আচ্ছা আচ্ছা, এখন কি করলে কান্না থামবে? কথা বলতে দিলে? আম্মার সাথে। হুম। ওকে। সত্যি? হুম। সুজানার সাথে কথা বলছিল রাশেদা বেগম। সাইফ সুজানাকে ডাকলো। সুজু, ফোনটা মাকে দে তো। সুজানা বিস্ময় নিয়ে তাকালো। ফোনটা রাশেদা বেগমকে দিয়ে বলল মেহুল। রাশেদা বেগম হাসলেন। ভাতটা সুজানাকে দেখতে বলে মোড়া টেনে বসে শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলল, ওয়ালাইকুম আসসালাম। ওমা কেন কাঁদো আম্মা? আমি কখন থেকে বলছি আপনাকে ফোন দিতে, ও দেয় না। একটা বললে আরেকটা করে। আচ্ছা, ওরে কানটা মলে দিমু। না। তো কি করব? ঘর থেকে বের করে দিন। আচ্ছা, আমি তোমার মা বাপের লগে কথা বলুম, নিজে তোমার শ্বশুর আব্বারেও নিয়ে আজামু, কোনো চিন্তা নাই। কান্দো না আর। সত্যি? হ। আচ্ছা। সুজানা ফোনটা কেড়ে নিল, কেটে দিয়ে বলল, খেলবো না। কেউ আমাকে এতদিন কিছু বলেনি, তলে তলে এত দূর। রাশেদা বেগম হাসলেন। আমার বাবু যারা পছন্দ করছে তারা আমারও পছন্দ। মেয়েটা তো ভালোই বল। খুব খুব। আমার বান্ধবী না, বিয়ে কবে খাবো বলো না? আগে তোরে দিমু বিয়া। আমি চাকরি করবো আন্টি, বিয়ে আমার জন্য না। মেয়ে যখন হয়েছিস বিয়ে হবেই। আচ্ছা তাহলে আমার মা ভাইকে খাওয়াবে কে? কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে সুজানাকে দেখতে পেয়ে মর্জিনা হাসলো। ও তুমি আইসো, আসো আসো। সুজানা দেখলো সোফায় মহিলারা বসে আছে। আজ বাড়ির কোনো পুরুষ মানুষ নেই। যাক শান্তি, নইলে অস্বস্তিতে পড়ে সে। সুজানা সালাম দিতে সালাম নিলেন ওনারা। আনিকা এগিয়ে এসে বলল, সুজানা, আপনি এসেছেন? ওরা পড়তে বসেছে এখন, পড়াই বসিয়ে দিয়েছি আর বলেছি টিচার আসছে। আচ্ছা আমি চাই। পা বাড়াতে সালমা বেগম ডাক দিলেন, শোনো মেয়ে। জি। মেহুল জান্নাত মেয়েটা তোমার বান্ধবী? জি। ওর বাবা সরকারি স্কুলের হেডমাস্টার না? জি। ওই মেয়েটার স্বভাব চরিত্র কেমন? জি ভালো। কোনো চারিত্রিক দোষ আছে? না। আচ্ছা যাও। সুজানা চলে গেল। তবে প্রশ্নগুলো কেন করা হলো তা নিয়ে খচখচানি গেল না। সিঁড়ি পার হতেই দেখলো রেলিং ধরে নিচের দিকে ঝুঁকে আছে অভিক ফারদিন নামে লোকটা। অস্বস্তি আবারও ঘিরে ধরলো তাকে। দ্রুত পা চালাতে গিয়ে মনে হলো লোকটা তার কথাগুলো শুনছিল এতক্ষণ। তাতেই বাকি, সে তো মিথ্যা কিছু বলেনি। পড়ার রুমে যেতেই দেখলো অনা চেয়ারে বসে আছে
আর আবিদ তার চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, আঙ্গুল টিপে টিপে। সুজানাকে দেখে লম্বা করে সালাম দিল। টিচার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবি টিচার। আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন? আবিদ মাথা দোলালো। অনাও আবিদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া শুরু করলো। এক সময় পড়া থামিয়ে বলল, টিচার, তোমাকে নাইস লাগছে। নাথিং, পড়ুন এখন। টিচার টিচার, তোমাকে সুজান ডাকি? কি? ওকে, সুজান ডাকি। সুজান, তুমি পড়া শুরু করো। সুজানা আরেক দফা চমকালো। দুজনেই চিল্লিয়ে চিল্লিয়ে পড়া শুরু করলো। সুজানা কানের ভেতর আঙ্গুল দিয়ে বসে রইল। আবিদ পা তুলে টেবিলের উপর উঠে এলো। সুজানা বলল, কি করছো তুমি? আবি এখানে পড়বে। কান্না গলায় বলল সুজানা। তার কাদো কাদো চেহারা দেখে মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আচ্ছা, পড়েন। আবিদকে দেখে অনাও টেবিলের উপর উঠে বসলো। দুজনে টেবিলের উপর বসে পড়তে লাগলো। আনিকা চায়ের ট্রে আনতেই দুজনকে অবস্থায় দেখে থমকে গেল। হাই আল্লাহ, এসব কি? সুজানা অসহায় চোখে তাকালো। না, এভাবে না, পড়তে না দিলে পড়বে না ম্যাডাম, তাই এই অবস্থা। থাক, পড়লেই হলো। আনিকা কপাল চাপড়াতে চাপড়াতে চলে গেল। সুজানা চেয়ারে বসে রইল। ওরা দুজন টেবিলের উপর বসে চিল্লিয়ে পড়তেই আছে। সুজানা কানের ভেতর আঙ্গুল ঢুকে বসে রইল। চাটা শেষ করতে দেখলো সামনেই একটা কফির মগ রাখা। কে রেখেছে সেটা তার দেখার জন্য পাশে তাকাতে অভিককে দেখে শিউরে উঠল। কফিটা খেতে পারেন সুজানা, ভালো বানাতে পারি। কিন্তু আমি এখন চা খেয়েছি। দুটোই খাওয়া যায়। আমার চায়ে 3 চামচ চিনি লাগে, তাই মা ছোটবেলায় আমার চা খাওয়া কমিয়ে দিয়েছে। ডায়াবেটিসে ধরবে বলে খান। সুজানা মগটা হাতে নিল। অভিক মগে চুমুক দিতে দিতে আবিদ আর অনাকে টেবিলের উপর পড়তে দেখে নিঃশব্দে হাসলো। দুজনেই জিনিয়াস। সুজানা ঢক ঢক করে কফিটা খেয়ে খালি করতে অভিক বলল, সুজানা বড্ড তেঁতো, রাইট? সুজানা মাথা নাড়ালো। ইয়েস, কেউ মুখে দুরকম কথা বললে ঠিক এমনটা তেঁতো থেকে। সুজানা চোখ পাকিয়ে তাকালো। অভিক হাসলো। অনা মুখ তুলল। অফি, অফি মাই সান, তুমি টিচারের বন্ধু হতে চাও? অভিক আর চোখে সুজানার দিকে তাকালো। তারপর মগটা নিয়ে চলে যাওয়ার সময় বলল, সুজানা মেহুলের অন্য কোথাও সম্পর্ক আছে, এটা আপনি মিথ্যে বলেছেন। মিথ্যা? হ্যাঁ মিথ্যে। এর শাস্তি কি হতে পারে বলুন তো? সুজানা চুপ করে থাকলো। কেন বলেছেন উত্তরটা আজ জানতে চাইব না, তারা নেই। তবে রোজ তেতো কফি আপনাকে খেতেই হবে। না। ইয়েস, এটাই পানিশ। অভি অভি, তুমি টিচারকে সুজান ডাকো। সুজান, তুমি ওকে অভি ডাকো। সুজানার ইচ্ছে হলো গালটা টিপে দিতে জোরে। অসভ্য দুটোকে।